পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। উদ্ধার ২৬ জনের মধ্যে একজনের মরদেহ হস্তান্তর, বাকি কয়েকজনের দাফন সম্পন্ন। সাময়িকভাবে পদ্মায় উদ্ধার অভিযানের সমাপ্তি, কোনো পরিবার নিখোঁজের দাবি করলেও আবারও চালানো হবে তল্লাশি। আর কোনো সন্দেহভাজন কোনো নিখোঁজ ব্যক্তিকে এখানে আছেন কি নাই এটা নিশ্চিত করে আমরা স্যারদের নির্দেশনা অনুযায়ী এবং সদয় অনুমতিক্রমে উদ্ধার কাজ সমাপ্ত করব। মহান স্বাধীনতা দিবসে সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। আগামীতে একটা নতুন বাংলাদেশ, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ব। আমরা সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজও দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন পাম্প মালিকরা। খুলনায় তেলের জন্য হাহাকার। নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডের ডাকাতি। নিরাপত্তা কর্মীদের বেঁধে মালামাল লুটে নেয় 20 থেকে 25 জনের দল। নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআর মেশিনও। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবে লাখো মানুষের ঢল। জগতের পাপ পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্য লাভের আশা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন অনেকেই, কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে পড়ে মুহূর্তেই নিভে যায় 26টি প্রাণ। প্রিয় স্বজন হারিয়ে কোথাও চলছে আহাজারি, কোথাও নিস্তব্ধ হয়ে গেছে পুরো বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজবাড়ীর আহনাফ রায়ানের সঙ্গে প্রাণ গেছে তার মা আর ভাগ্নের। মা মেয়ে হারিয়ে নিঃস্ব একটি পরিবার, আবার স্বামী সন্তান হারিয়ে পাগল প্রায় আরেকটি সংসার। সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার ও রুহুল আমিনকে সাথে নিয়ে দৌলতদিয়া ট্র্যাজেডির খবর জানাচ্ছেন সহকর্মী BM খোরশেদ। এই অশ্রু স্বজন হারানোর। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাসডুবির ঘটনায় প্রাণ গেছে প্রিয়জনের। কোনো সান্ত্বনাতেই থামছে না কান্না আর আহাজারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ রায়ানের প্রাণও গেছে দৌলতদিয়া ট্র্যাজেডিতে। গ্রামের বাড়ি রাজবাড়ীর ভবানীপুরে স্বজনদের সাথে ঈদ শেষে মা ও 7 বছরের ভাগ্নেকে নিয়ে ফিরছিলেন ঢাকায়, কিন্তু ফেরিঘাটেই থেমে যায় তাদের পথ। দুর্ঘটনায় মারা যান সবাই। বন্ধু, সহপাঠী আর এলাকার মানুষ মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। আমি আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নের শাশুড়ি, তারপর শালা আর আমার ভাগ্নের ছেলে তাজবির, 3 জন মারা গেছে। এখানে একটা ফ্যামিলির 3 জন মারা গেছে। শুধু এটাই না, পুরো রাজবাড়ির বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই অনেকেই মারা গেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 18 জনই রাজবাড়ীর বাসিন্দা। 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। মা মেয়ে, মা ছেলে আর স্বামী স্ত্রী সহ একই পরিবারের আছে একাধিক সদস্য। এদের গ্রাম আর পরিবার আলাদা হলেও শোকের ভাষা একই। নদীতে তলিয়ে গেছে প্রিয়জন। ঘর জুড়ে কান্নার রোল। দীর্ঘশ্বাসের নীরবতা এলাকা জুড়ে।
এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে রাজবাড়িতে এর আগে কখনো হয় নাই। পুরা রাজবাড়িবাসী আজকে শোকে খুবই কাতর হয়ে আছে। এটা যতটুকু আমরা দুর্ঘটনা বলছি তার থেকে বেশি এটা আমরাকে স্ট্রাকচারাল একটা কিলিংও বলা যায়, কারণ এই যে একটা অব্যবস্থাপনা রয়েছে, এত অনিয়ম, এগুলোর কারণে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে। নিহতদের জানাজায় অংশ নিয়ে শোক জানানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। 2টা তদন্ত কমিটি করেছি, একটা ঢাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সেখানে একটা হয়েছে, আর একটা স্থানীয় রাজবাড়ী জেলা প্রশাসন থেকেও একটা তদন্ত কমিটি করা হয়েছে। বুধবার বিকালে দৌলতদিয়া 3 নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টন থেকে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এই দুর্ঘটনায় নিভে গেছে বহু পরিবারের স্বপ্ন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, রাজবাড়ী। দর্শক, আমরা রাজবাড়িতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ। নিহতদের বেশিরভাগের বাড়ি তো রাজবাড়িতে, তাদের জানাজা এবং দাফন সম্পর্কে জানতে চাই। লোপা, প্রায় সবারই আসলে এবং দাফন সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে 26 জনের মরদেহ এই পর্যন্ত উদ্ধার হয়েছে, এর মধ্যে 18 জনই কিন্তু রাজবাড়ির বাড়ি। তো আমরা আসলে সকাল থেকেই বিভিন্ন পরিবারে যে সকল নিহত যে সকল পরিবারগুলো আছে সেই পরিবারগুলোতে আসলে আমরা আছি। আমি এই মুহূর্তেও রয়েছি এমন একটি পরিবারে আসলে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী স্ত্রীর। আসলে বলা চলে যে একটি সংসার শুরু করতে না করতেই আসলে শেষ হয়ে গেছে। মাত্র 3 মাস আগে এইখানকার যে কাজী সাইফ এবং তার স্ত্রী তারা আসলে এখানে নিহত হয়েছেন কালকের যে দুর্ঘটনায়, সেই দুর্ঘটনায়। তার স্বামী স্ত্রী, একজন স্বামী হচ্ছে বেসরকারি চাকরিজীবী ছিলেন এবং স্ত্রী হচ্ছেন চিকিৎসক ছিলেন। সেই পরিবারের আসলে কান্নার রোল চলছে, আহাজারি, স্বজনরা আসছেন, সান্ত্বনা দেওয়ার আসলে ভাষা নেই। কারণ যে দুর্ঘটনা ঘটেছে, যেটি বললাম যে ডিসেম্বরের 27 তারিখে আসলে অনেক মেহেদির রং আসলে তাদের হাতে কিন্তু এখনো রয়েছে। সেই মেহেদির রং আসলে মুছতে না মুছতে তারা কিন্তু আসলে পরপারে কিন্তু পাড়ি জমিয়েছেন এবং এই পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি, যে কারণে তার বাবা, তার মা আসলে জীবিত নেই। তার বাবার আসলে একমাত্র অবলম্বন ছিল এই ছেলেটি এবং এই ঘটনায় তার মৃত্যু আসলে কিছুতেই কিন্তু আসলে তার স্বজনরা কিন্তু আসলে মেনে নিতে পারছে না। এমন আসলে অনেক ঘটনা কিন্তু আমরা দেখছি যে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারে কিন্তু একই অবস্থা কিন্তু লোপা কিন্তু চলছে আর কি। লোপা, খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অন্তিম লড়াই করেও দৌলতদিয়া ঘাটে ঠেকাতে পারেননি এতগুলো মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন চালক, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাস। চোখের সামনেই ঢাল বেয়ে পদ্মায় তলিয়ে যায় যানটি। যাত্রীদের তো বাঁচাতেই পারেননি, শেষ রক্ষা হয়নি চালকেরও। সেই মর্মান্তিক দুর্ঘটনায় মিলেছে 26 জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী ঘাট এলাকা। দৌলতদিয়া থেকে রুবেল হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। দৌলতদিয়া থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে উঠেছিলেন কালাম। পন্টুনে বাসটি অনেকক্ষণ থেমে থাকায় কিছুক্ষণের জন্য নেমে দাঁড়ান তিনি। তখনই বাসটির হয় ব্রেক ফেল, ঢালু জায়গা পেরিয়ে উল্টে যায় নদীতে। ড্রাইভার ব্রেকে খাড়া রয়েছে, ব্রেকে পা দিয়ে খাড়া রয়েছে, মানে ও দাঁড়াই গেছে পাড়া দিয়ে, কিছু তাও ব্রেকে কোনো কাজ করে নাই। অটোতে মানে কয়েক সেকেন্ড, মানে দেখলে বোঝা যাবে না কয়েক সেকেন্ডের ভিতরে কাহিনি, 30 সেকেন্ডের ভিতরে মানে নাই গাড়ি পানির তলে। দুর্ঘটনার পরদিন সকালে উদ্ধার করা হয় বাসটির চালক আরমান খানের মরদেহ। দৌলতদিয়া ঘাটের কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাতেই উদ্ধার করা হয় বাসটি। এরপর থেকেই নদীতে চলে ডুবুরিদের তল্লাশি। একে একে 19 জনের লাশ উদ্ধার করা হয় রাতেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও স্বজনদের ভিড়, আহাজারি। তখনও নিখোঁজ অনেকেই। এই বাসে উঠেছে, মানে এই যে ব্যাগটা নিয়ে আইছিল বাইকতে, সে বাইকতে এলো একটা প্লাস্টিকের ব্যাগ, একটা কাপড় আর একটা হলো শার্ট। ওই শার্ট দিয়ে আমরা চিনছি। আসার পরে অনেক খোঁজাখুঁজি, ধরুন অনেক কিছু হলো, রাত ভর বৃষ্টি, ঝড় বৃষ্টির ভিতরে থাকার পরে সকালে ভোরের দিকে আমাদের একটা লাশ পেল, চাচির লাশটা পাওয়া গেছে। নিখোঁজদের তালিকা করে আবারও নদীতে নামে ডুবুরি দল। উদ্ধার করা হয় মোট 26 জনের মরদেহ। একসাথে খাইছি, খাওয়া দাওয়া করে ওর মতো চলে আসলো বলে
সাময়িকভাবে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়। তবে কোনো পরিবার নিখোঁজের দাবি করলে পুনরায় তল্লাশি চালানোর কথাও বলা হয়। আর কোনো সন্দেহভাজন কোনো নিখোঁজ ব্যক্তিকে এখানে আছেন কি নাই এটা নিশ্চিত করে আমরা স্যারদের নির্দেশনা অনুযায়ী এবং সদয় অনুমতিক্রমে উদ্ধার কাজ সমাপ্ত করব। স্থানীয়রা জানান প্রায় ছোট বড় দুর্ঘটনা হয় এইসব ঘাটগুলোয়, যার বেশিরভাগই ঘটে অসতর্কতার কারণে। বিআইডব্লিউটিএ অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে, কারণ এই ঘাটটা হচ্ছে মানে ঢালু আবার উঁচু এরকম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। 15 এই ঘটনা ডুবুরি আসে হলো তার আধা ঘন্টা 15 ঘন্টা পর ডুবুরি আসে। তাছাড়া আমাদের রাজবাড়ি যদি ডুবুরি থাকতো কিছু লোক হলে উদ্ধার করা যাইতো। ঈদযাত্রায় দৌলতদিয়ার এই ঘাটগুলো দিয়ে পারাপার হন হাজারো যাত্রী, কিন্তু তাদের নিরাপত্তা এই ঘাটগুলোতে নেই ন্যূনতম কোনো ব্যবস্থা। তার ফলশ্রুতিতেই ঝরে গেল এতগুলো প্রাণ। স্থানীয়দের দাবি এই ফেরিঘাটগুলো যেন ঢেলে সাজানো হয় এবং বাড়ানো হয় প্রশাসনের কঠোর নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, দৌলতদিয়া, রাজবাড়ী। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো দেশ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদের আত্মত্যাগ স্মরণ করে খানিকটা নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যদের পর শহীদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিরোধী দলীয় নেতারা। স্বাধীনতার 55 বছর পেরিয়ে 56 বছরে বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর দিন আজ। স্বাধীনতা দিবসের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর 5:50 জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরেই উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোর 6টায় গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে শপথ নিয়েছে সরকার। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। এ সময় ঐক্যবদ্ধভাবে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলের নেতারা। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে না হয়। জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত হওয়ার পর দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যার মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে একটি মানচিত্র, পেয়েছে একটি লাল সবুজের পতাকা। তবে স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কতটা বাস্তবায়িত হয়েছে সেই প্রশ্ন আজও থেকেই যায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সাফার, ঢাকা।
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বীর শহীদের স্মৃতি আর ত্যাগকে হৃদয়ে ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। রক্তে লেখা এক ইতিহাসের নাম বাংলাদেশ। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য শহীদের আত্মত্যাগে জন্ম নেয় লাল সবুজের একটি পতাকা। তাদের স্মৃতি আর ত্যাগকে হৃদয় ধারণ করে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর মহানগরীর সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সিটি প্রশাসক, সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ। পরে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 71-এর আগে বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না, সেই দেশ তৈরি করার কারিগর হচ্ছে মুক্তিযোদ্ধারা। বরিশাল বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম নগরীর কাঠটলি স্মৃতিসৌধে 55তম স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। পরে ঢল নামে সাধারণ মানুষের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রায় 11 ঘন্টা 12 ঘন্টা করে দিনে অফিস করছেন, আমরাও তাই চেষ্টা করছি। আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে, একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। খুলনায় ভোরের আলো ফুটতেই গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। সকল আধিপত্যবাদের থেকে মুক্ত হয়ে এই স্বাধীনতার মূল যে দর্শন, সে দর্শন বাংলাদেশ ধারণ করুক। স্বাধীনতা রক্ষা করার জন্য যে ত্যাগ দরকার, আমাদের মূল্যবোধের দরকার, সেই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি মনে হচ্ছে। তবে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটি অর্জন করতে পারবে। ভোর থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে বীর শহীদদের স্মৃতিতে সম্মান জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কুমিল্লা, যশোর সহ দেশ জুড়ে দিনটি ঘিরে নানা কর্মসূচি পালিত হয়। আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। স্বাধীনতা দিবস উদযাপন আয়োজনে কয়েক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও এনসিপির ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য লাইনে অপেক্ষার সময় একটি গ্রুপ পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। অন্যদিকে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের অভিযোগ, পাল্টাপাল্টি স্লোগানের সময় জাতীয় পার্টির এক নেতা তাদের উপর চড়াও হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রথমে জামায়াত নেতাকর্মীরা উপস্থিত হন। প্রথম ও দ্বিতীয় সারির সকল চেয়ারে বসে পড়েন তারা। কিছু সময় পর বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার সহ বিএনপি ও ছাত্রদলের নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি জামায়াত শিবিরের লোকজনকে বিএনপির সিনিয়র নেতাদের জন্য কিছু চেয়ার ছেড়ে দিতে বলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সকালে মহেশপুর হাইস্কুল মাঠ চত্বরে আয়োজিত স্বাধীনতা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনও খাদিজা আক্তার। সেই বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করার অভিযোগে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিএনপি নেতাকর্মীরা। পরে অনুষ্ঠান বর্জন করেন তারা। এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাইবান্ধার পলাশবাড়িতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগে
যুব জামায়াত নেতা পলাশ সহ 9 জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। পলাশবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পুলিশ জানায়, পৌর এলাকার কালীবাড়ি বাজারে সরকারি শেডের একটি দোকান ঘরের মালিকানা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল ইসলাম পলাশ কয়েকজনকে সাথে নিয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। এ সময় ওসি ও ডিউটি অফিসারের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় তার। পরে পলাশ বাইরে গিয়ে সমর্থকদের ডেকে আনেন। পরে 8 থেকে 10 জনের একটি দল থানায় ঢুকে ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি সহ 8 জন পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়। বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এর ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। এই ওসি ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দোষর। আমরা বিগত সময় দেখেছি যে সে জামাত শিবিরের কোনো লোকজন তার কাছে কোনো সেবা দিতে আসলে সে ভালোভাবে কথাবার্তা বলে না। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। অনেক জায়গাতেই রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রাজশাহী নগরীতে বেশিরভাগ পাম্পেই তেলের সংকট। 2-1টি স্থানে অকটেন ডিজেল মিললেও চাহিদার তুলনায় কম। একই চিত্র খুলনাতেও। স্বাধীনতা দিবসের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় সংকট বেড়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। সাতক্ষীরায় পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থেকেও চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না ক্রেতারা। তবে অতিরিক্ত টাকা দিলে খোলা বাজারে পর্যাপ্ত তেল বিক্রি হয়, এমন অভিযোগও আছে। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ফিলিং স্টেশন মালিকদের উদ্বেগের কারণে বিভিন্ন জেলায় পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা গেছে। 3টা পাম্পে গেছি, কোনো জায়গায় তেল নাই। এটা আমাদের মেনে নিতেই হবে ভাই। এটা নট অনলি মানে আমরা বাঙালি বাংলাদেশি তা না, সারা বিশ্বেই কিন্তু একই অবস্থা। স্বাধীনতা দিবসের জন্য ডিপো বন্ধ রাখছে, যার কারণে আমরা তেল উত্তোলন করা সম্ভব হয় নাই। আগামীকাল শুক্রবার খোলা থাকবে, শুক্রবারে আমরা তেল উত্তোলন করব। তেল উত্তোলন করে আমরা আনার পরে আমরা তেল বিতরণ করতে পারবো আশা করি। দর্শক, পেট্রোল পাম্পের খবর জানবো। খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন খুলনাতে? পাম্প মালিক এবং ডিপো সংশ্লিষ্টরা কি বলছেন? খুলনার পেট্রোল পাম্পগুলোতে আসলে পেট্রোল এবং অকটেন গতকাল বিকাল থেকেই শেষ হয়ে গেছে এবং পেট্রোল পাম্পের সামনে গিয়ে বাঁশ এবং দড়ি দিয়ে তারা অলরেডি সেটা জানিয়ে দিয়েছেন যে পাম্পগুলো তেল শেষ হয়ে গেছে, কেউ যেন পাম্পে ভিড় না করে। আমরা দেখেছি শহরের মোটরসাইকেল বা প্রাইভেট গাড়িগুলো যারা অকটেন এবং পেট্রোলে চলে তারা বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল সংগ্রহের চেষ্টা করছেন, কিন্তু তারা যে পাম্পেই যাচ্ছেন কোনো পাম্পেই তেল পাচ্ছেন না। বিশেষ করে পাম্প মালিকরা জানাচ্ছেন যে ডিপো থেকে আজ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় তেল সরবরাহ করা হয়নি এবং এই তেল সরবরাহ না করার কারণে তারা কিন্তু তেল নিয়ে আসতে পারেননি। আর এই তেল না নিয়ে আসতে পারার কারণে আজকে তারা সরবরাহ করতে পারছেন না। আগামীকাল হয়তো শুক্রবার, কিন্তু তারপরেও পাম্পগুলো তেল সরবরাহ করবে এবং এই তেল সরবরাহ করলে তারা পাম্পগুলো তেল দিতে পারবে, এমনটাই মনে করছেন পেট্রোল পাম্প মালিকরা। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নাটোরের বড়াই গ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, নির্মাণাধীন পাওয়ার গ্রিডে সিভিল কনস্ট্রাকশন ও ইলেকট্রিক্যাল ফিটিংসের কাজ চলছে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন 4 জন কর্মী। গতরাতে বাইরে খাবার খেয়ে তারা ভেতরে ঢোকার জন্য গেট খোলার সময় হানা দেয় 20 থেকে 25 জনের সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে তারা। পরে মালামাল লুট করে ট্রাকে পালিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার 2টি ডিভিআর মেশিনও নিয়ে যায় তারা। ভোরের দিকে নিরাপত্তা কর্মীরা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। পরে 999 ও ফোন করে সংশ্লিষ্টদের ডাকাতির বিষয়টি জানায় তারা। প্রকল্পের কর্মকর্তারা জানান, লুট হওয়া মালামালের মূল্য প্রায় 2 কোটি টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির পক্ষ থেকে 35 থেকে 40 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 20-25 জন লোক এসে
আমার দিকে ধরে বান্ধি এই ঘরের মধ্যে রেখে দেয়, দিয়ে আমাদের এই ব্যাটারি আসলে এই ঘরে ব্যাটারিগুলো নিয়ে যায়, এখানে তার আসলে তারগুলো নিয়ে গেছে ওই ঘরে, আরও সব কারেন্টের তার ছিল ওগুলো সব নিয়ে গেছে। আনুমানিক প্রায় 2 কোটি টাকার মালামাল তারা বহন করে নিয়ে চলে যায়। নাটোর জেলার প্রশাসনে যারা দায়িত্বরত আছে, ডিবি সহ সবাই এখানে তদন্ত অব্যাহত রাখছেন। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, কিছুক্ষণ আগে তো মামলা হয়েছে, আসামিদের কেউ গ্রেফতার বা শনাক্ত হয়েছে কিনা? লোপা, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার বা শনাক্ত হয়নি। আপনি যেমনটা বলছিলেন সংবাদে যে সিসি ক্যামেরার যে ডিভিআর মেশিন সেটাও খুলে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এখানে নিরাপত্তা প্রহরীরা বলেছেন যে গত রাতেই কিন্তু 25 থেকে 30 জনের ডাকাত দল এই পাওয়ার গ্রিড কোম্পানিতে হানা দেয় এবং তারা কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ রাত 1টা থেকে 1:30টা পর্যন্ত এই মালামাল লুট করে নিয়ে যায় এবং লুট করার আগে কিন্তু তাদেরকে মুখ এবং হাত পা বেঁধে রেখেছিল এবং নিরাপত্তা প্রহরীরা যে বিষয়টি জানিয়েছেন যে প্রত্যেকটা ডাকাতের হাতেই অস্ত্র ছিল, যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে এবং তারা ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। তো সেই হিসাবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যেটা মনে করছেন যে আসলে এই ডাকাত দল ঢাকা বা আশপাশের এলাকারই হবে এবং দুর্ধর্ষ ডাকাতই বলা চলে, যে প্রায় 2 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে। এখানে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অপ্রতুল ছিল, এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, সেখানে কিন্তু 3 থেকে 4 জন আসলে নিরাপত্তা প্রহরী ছিল এবং পুলিশ প্রশাসন, সিআইডি, ডিবি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ইউনিট রয়েছে তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমাদেরকে বলেছেন যে দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছেন তারা। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জগতের সব পাপ পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে 2 দিন ব্যাপী উৎসবে জড়ো হন দেশ বিদেশের লাখো সনাতন ধর্মাবলম্বী। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে লাঙ্গলবন্দের 3 কিলোমিটার এলাকা। নানা আচারে অনুষ্ঠিত হয় অষ্টমী স্নান উৎসব। দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন পুণ্যার্থীরা। তাদের নিরাপত্তার জন্য নেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থা। এই অষ্টমী তিথিতে এই গঙ্গা স্নান করলে আমাদের দেহে যত পাপ আছে পাপ থেকে আমরা মুক্ত হই। গঙ্গা স্নান এই উপলক্ষে, নাঙ্গলবন্দ স্নান উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হই সবার মঙ্গলের উদ্দেশ্যে। এখানে বসতি ছাত্র করে এবং পূর্বপুরুষের দল দিয়ে সবাই শান্তি করে। জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে ভিড় জমান হাজারো হিন্দু পুণ্যার্থী নারী পুরুষ। এতে ভক্তকুলের মিলনমেলায় পরিণত হয় ব্রহ্মপুত্রের তীর। নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চনা ও স্নান করেন তারা। পরে স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা ও অর্ঘ্য প্রদান করেন। অষ্টমী স্নান উপলক্ষে শহরের দয়াময়ী মন্দিরের পাশে বসে 3 দিন ব্যাপী অষ্টমী মেলা। টাঙ্গাইলের ভুয়াপুরে গঙ্গা স্নান করতে ঢল নামে পুণ্যার্থীদের। এ সময় ভক্তরা বেলপাতা, চিনি, লবণ ও কলাপাতা সহ বিভিন্ন পূজা সামগ্রী যমুনা নদীতে অর্পণ করেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। উৎসবকে কেন্দ্র করে নদী পাড়েই মেলার আয়োজন করা হয়। মহাষ্টমী স্নানে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয় পুলিশ। এদিকে মুন্সিগঞ্জে পাপ মোচনের আশায় ইছামতি নদীতে স্নানে অংশ নেন পুণ্যার্থীরা। পিতৃকুলের উদ্দেশ্যে নদীতে অর্পণ করেন ফুল, বেলপাতা, ধান ও দূর্বা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।